হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৬৭। সকালটা একটু ধীরগতিতে শুরু হয়েছিল আজ, তবে শহরের যানজট পেরিয়ে যখন আরিশ তার অফিসে পৌঁছালো তখন ঠিক ৯:৩০। গেট থেকে ঢুকে অফিস বিল্ডিংয়ে লিফটে ওঠে, লিফট থেকে নেমেই অফিসের করিডোরে হেঁটে নিজের ক্যাবিনে ঢুকে বসলো সে। ডেস্কে বসে প্রথম কাজ তার ল্যাপটপ অন করা নয়, বরং ফোন খুলে অরার একটা ছবি দেখে নেওয়া। এই ছবিটা ওদের গ্রামে থাকার সময় তোলা। তুমি জানো, তোমার এই ছবিতে তাকিয়ে থাকলে অফিসে বসেও শান্তি পাই, মৃদু স্বরে নিজেকেই বলল আরিশ। দরজায় টোকা পড়তেই মাথা তুলে দেখে শাওন দাঁড়িয়ে আছে ফাইল হাতে। স্যার, মিটিংয়ের সময় হয়ে গেছে, ক্লায়েন্ট ওয়েট করছেন কনফারেন্স রুমে। আসছি, তুমি যাও। কিছুক্ষণ পর কনফারেন্স রুমে ঢুকলো আরিশ। কাচের দেওয়াল ঘেরা আধুনিক সেই রুমে আলো ছায়ার খেলা চলছে, বড় স্ক্রিনে চলছে প্রেজেন্টেশন। আরিশ নিজের স্লাইডস উপস্থাপন করছে ধীর কণ্ঠে, কিন্তু মাঝে মধ্যে তার চোখ স্লাইডের ভেতরের একটি লাইনে আটকে যায়, যেখানে লেখা উই ডিজাইন ইমোশনস দ্যাটস স্টে। মন যেন হুট করে অরার দিকে চলে গেল। আরিশ হালকা হাসে নিজের মনে। স্যার, জি। আপনি একটু গা ছাড়া লাগছে, ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি, একটু আনমনা হয়ে গিয়েছিলাম। যাই হোক, আবার শুরু করছি। সবাই মুচকি মুচকি হাসছে। জীবনের প্রথম কর্মক্ষেত্রে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো আরিশকে। বেচারা বইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সামনে নয়নার এসএসসি পরীক্ষা। স্কুলের মাঠে শেষ বিকেলের রোদে লালচে আভা ছড়িয়ে আছে। গাছে বসে কাক, দূরে খেলছে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর কিছু ছেলে মেয়ে। স্কুলের বারান্দায় বসে আছে নয়না, রানী আর তানহা, ওরা তিন বান্ধবী। রানী হাতে একটা ছোট আয়না ধরে নিজের মুখ দেখছে, কপালে টিপটা সোজা লাগছে কিনা বারবার ঠিক করছে। সাজগোজের বিষয়ে খুব সতর্ক সে। তানহা পাশে বসেই ছিল, হুট করে বলল, আয়না ফেলে দে, পরীক্ষার সামনে, চেহারা নয়, এখন পড়াশোনার প্রস্তুতি দরকার। রানী চোখ ঘুরিয়ে বলল, রচনার নাম যদি হয় আমার প্রেম, তাহলে আমি টপার হব। তিনজনই হেসে উঠল। হাসির ফাঁকেই তানহা নয়নার দিকে তাকিয়ে বলল, তোর চোখ কেমন যেন শান্ত কিন্তু বিষণ্ণ, কি ব্যাপার রে? পলাশ ভাইয়ের কথা মনে পড়ছে? নয়না চমকে তাকালো তানহার দিকে, কিছু বলতে চেয়েও থেমে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, ওর কথা তো ভুলিনি কখনো তানহা। আমি শুধু ভাবি ও এখন কেমন আছে, ভালো আছে কি না, আমাকে মনে পড়ে কি না এসব। রানী মুখে বাঁকা হাসি এনে বলল, তোর মতো মেয়েকে কেউ ভুলতে পারে? তোর মনে হয় সে এখনো তোর কথা ভাবে? জিজ্ঞেস করলো তানহা। নয়না আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসলে মনে পড়ে, চাইলেও ভোলা যায় না। আমি এখনো প্রতিদিন তার দেখা পাওয়ার আশায় স্কুলের গেটের দিকে তাকাই। হয়তো একদিন হঠাৎ চলে আসবে, 2 বছর হওয়ার আগে হয়তো চলে আসবে। মাঝে মধ্যে এসব মনে হয়। রানী আর তানহা এবার আর ঠাট্টা করলো না। তানহা ধীরে নয়নার হাতটা চেপে ধরল। বান্ধবীর মন খারাপের পাল্লা কতখানি তা দুজনেই অনুভব করতে পারছে। তুই কি তাহলে এখনো ওর জন্য অপেক্ষা করছিস? নয়নার চোখে জল চিকচিক করলো, কিন্তু মুখে হাসি রাখলো সে। আমি নিজেও জানতাম না আমি তার জন্য এভাবে অপেক্ষা করব। আমি কাউকে বলিনি আমার এই দুর্বলতার কথা, আজ বললাম। তুই, রানী ছাড়া কেউ জানেও না। আমি অপেক্ষা করছি না, আমি প্রার্থনা করি যেন নির্দিষ্ট সময়ে মানুষটা সুস্থভাবে আমার কাছে ফিরে আসে। কিছুক্ষণ চুপচাপ কাটলো। হঠাৎ সেখানে তাদের এক ক্লাসমেট এসে জানালো 2 দিন পর প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তানহা হেসে বলল, ভালোবাসা গেল, এবার পরীক্ষার প্রেমে পড়। রানী বলল, হ্যাঁ, আর যদি পরীক্ষার রেজাল্ট ভালো না আসে, পলাশ ভাই তোকে নেবে না। নয়না হেসে ফেললে এবার। মনের গভীর শূন্যতায় এক ফোঁটা রোদ পড়ে গেল, যেমন হয় তেমন শান্তি লাগলো তার। তিনজন একসাথে ব্যাগ কাঁধে ঝুলে বেরিয়ে পড়ল স্কুলের গেট পেরিয়ে। নয়নার চোখ আবার একবার ঘুরে গেল ডান পাশে, যেখানে একসময় পলাশ দাঁড়িয়ে থাকতো। আজ সে কোথাও নেই, তবু নয়না জানে তার হৃদয়ের উঠোনে এখনো পলাশের একটা বসার জায়গা ফাঁকা পড়ে আছে। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছে ওরা। দেশের পরিস্থিতি ভালো না, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সবকিছুই বেড়ে গেছে। 24শে জুলাই যেন ফের ধরা দিয়েছে 25-এ এসে। অনার কোমল হৃদয় এসব নিতে পারে না। রক্ত দেখলেই সেদিনের দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। সেই সিঁড়ি থেকে পড়ে যাওয়া, তারপর রক্ত, আর আচমকাই চিৎকার করে ওঠে ওরা। রান্নাঘরে তামান্না চা তৈরি করছিল। আচমকার চিৎকার শুনে আঁতকে উঠল সে। কাজকর্ম সব রেখে ছুটে ড্রয়িং রুমে পৌঁছে দেখল ওরা অবচেতন অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ভাবি, ভাবি, কি হলো আপনার? তামান্না ব্যস্ত হয়ে উঠল। অরার মাথাটা নিজের কোলে নিয়ে বারবার ডাকতে লাগলো তাকে। এর মধ্যে তামান্নার গলার আওয়াজে সাবিহা ও তাসলিমা খাতুনও ড্রয়িং রুমে চলে এসেছেন। ওরাকে এভাবে পড়ে থাকতে দেখে তারাও ঘাবড়ে গেল।
ভাবি, ওরা ভাবি কি হয়েছে? সাভিয়াও অরার পাশে বসেছে, তাসলিমা খাতুন দাঁড়িয়ে আছেন। আমি জানি না আপা, রান্নাঘরে ছিলাম, আচমকাই ভাবি চিৎকারের শব্দ পেলাম, তারপরে এসে দেখি সবাই তুলে বসা ওরাকে। আমি আরিশকে কল করে আসছি। তাসলিমা খাতুন ফোন করার উদ্দেশ্যে পা বাড়ানোর সাথে সাথে কলিং বেলের শব্দ ভেসে এলো। তামান্না বলল, ভাইয়া চলে এসেছেন হয়তো, আমি যাচ্ছি, দরজা খুলে দিচ্ছি। তাসলিমা খাতুন দরজা খুলতে এগোলেন। এদিকে সাভিয়া ও তামান্না মিলে ধরাধরি করে ওরাকে সোফায় তুলে বসিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আরিশের মুখভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কিছুটা ক্লান্ত। অফিসের টানা কাজ শেষে ফিরেছে, কিন্তু তাসলিমা খাতুনের মুখের আতঙ্ক আর কণ্ঠে উদ্বেগ শুনে মুহূর্তেই তার চোখের ভাষা পাল্টে গেল। তালহা তার পাশে দাঁড়িয়ে আছে। আরিশ, ওরা বেহুশ হয়ে গেছে। তাসলিমা খাতুন দরজার দিকে ইশারা করে তাড়াহুড়ো করে বললেন। আরিশ এক মুহূর্ত দেরি না করে জুতো খুলে ছুটে গেল ড্রয়িং রুমে। ওরাকে সোফায় হেলান দিয়ে বসিয়ে রেখেছে তামান্না ও সাবিহা। চোখ দুটো বন্ধ, মুখটা কেমন ফ্যাকাশে, হালকা ঘেমে গেছে কপাল। ভাইয়ের পেছন পেছন তালহাও দৌড়ে এসে দাঁড়ালো এক প্রকার। ওরা আরিশ ছুটে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো, কপালের ঘামটা মুছে দিয়ে নাম ধরে ডাকলো বারবার। এই কি হলো তোমার? চোখ খোলো প্লিজ, এই পাখি। তার কণ্ঠে ভয়ের উদ্বেগ মিশে গিয়ে যেন পুরো ঘরে কাঁপন তুলল। তামান্না বলল, টিভিতে একটা রক্তাক্ত লাশের ছবি দেখাচ্ছিল, সম্ভবত সেদিকে তাকে আচমকা চিৎকার করে উঠেছিল ভাবি, আমি রান্নাঘরে ছিলাম। আরিশ থমকে গেল, ঠোঁট চেপে ধরল, তার মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। মুহূর্তে মাথার ভেতর ঝড় উঠে গেল। সেই পুরনো স্মৃতি, সেই সিঁড়ি থেকে পড়ে যাওয়া, হাসপাতালের করিডোরে অপেক্ষা করতে থাকা তার নিঃসহায় মুখ, অরার কোল থেকে সেদিন হারিয়ে যাওয়া ভ্রূণটা আজও তাকে তাড়া করে ফেরে। হয়তো সেসব স্মৃতি অরাকে আজও মানসিকভাবে ভোগাচ্ছে। ডাক্তার তখনই বলেছিল অরার মানসিক ট্রমা কাটতে অনেক সময় লাগবে। আমার অরাকে এসব কেন দেখতে দিলে তোমরা? আরিশের কণ্ঠে কষ্ট আর রাগের দাগ। চোখ লাল হয়ে গেছে তার। সে আবার অরার মুখের দিকে তাকালো, হুট করেই কোলে তুলে নিল। তাহলে ডাক্তারকে কল কর ফাস্ট। কল করেছি আমি, উনি আসছেন। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরিশ। অরাকে নিয়ে বেডরুমের দিকে এগোলো। বাড়ির সবাই আরিশের পিছু পিছু যেতে লাগলো। রাত প্রায় 8টা বাজে। তালহার ফোন পেয়ে তড়িঘড়ি করে ছুটে এসেছেন ডক্টর সেলিনা আক্তার। এতক্ষণ ভালো করে অরাকে পর্যবেক্ষণ করেছেন তিনি। আরিশ অরার মাথার পাশে বসে আছে, বাকিরা দাঁড়িয়ে আছে ঘরের এক কোনায়। ডক্টর সেলিনা মাথা হেঁট করে একটুখানি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই রকম রেসপন্স সাধারণত কোনো মানসিক ট্রমা থেকে আসে। আমি জানি ও আগেও একটা দুর্ঘটনার গর্ভপাতের শিকার হয়েছিল। সেই সময়ের স্মৃতি, রক্তের ভয় আর মানসিক চাপ মিলিয়ে এই ধরনের রিয়াকশন আসতে পারে। আরিশ যেন গিলতে পারল না কথাগুলো, মুখ শক্ত হয়ে গেল। যা ভেবেছিল তাই হলো। এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি এর অংশ হতে পারে। ডক্টর সেলিনা ব্যাখ্যা করলেন। ওর স্নায়ু এখন অনেক বেশি সংবেদনশীল। একটু ভয় অথবা রক্তের মতো কিছু দেখলেই তার মধ্যে আতঙ্ক জন্ম নিচ্ছে। সেই কারণেই বেহুশ হয়ে যায়। ভালো করে বিশ্রাম নিতে হবে, প্রয়োজনে একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা উচিত। আরিশ বলল, কি করলে ভালো হবে প্লিজ? ওকে সুস্থ করতে হবে। সবার আগে ওর মানসিক শান্তি দরকার, মানসিক চাপ দেওয়া যাবে না। কিছু হালকা ঘুমের ওষুধ দিচ্ছি, রাতে ভালো ঘুম হলে মাথা ঠান্ডা থাকবে। আর কেউ যেন ওর সামনে এসব ভয়াবহ খবর বা আলোচনার প্রসঙ্গ না তোলে, বুঝেছেন? আমি ব্যবস্থা নিব ডক্টর, ওর সামনে এমন কিছু আর আসতে দেব না। আরিশের গলায় দৃঢ়তা। ডক্টর সেলিনা হালকা হাসলেন। আমি জানি মিস্টার খান, আপনার মনোযোগই এখনও সবচেয়ে বড় ওষুধ। আরিশ কিছু বলল না। ডক্টর সেলিনা আক্তার বসা থেকে উঠতে উঠতে বললেন, তাহলে আমি আসছি, ঔষধ দিয়েছি ওগুলো খাওয়াবেন। আপাতত ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ ডক্টর। তালহা ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। জলিলকে বল ঠিকমতো পৌঁছে দিয়ে আসতে। ঠিক আছে ভাইয়া। তালহা ডাক্তার সেলিনাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাকিরাও রুম থেকে চলে যাওয়ার পর আরিশ অরাকে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আচমকা অরাকে ওভাবে পড়ে থাকতে দেখে আরিশের যেন হৃদস্পন্দন থেমে যাচ্ছিল।